স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 25 আর সময় তোমার থাকবে 50 মিনিট। তোমাদের থাকবে প্রথম অধ্যায় চাপ বলয় ও বায়ুপ্রবাহ, পরের বিষয় থাকবে মেঘ বৃষ্টি, পরের বিষয় থাকবে উত্তর আমেরিকা আর থাকবে দক্ষিণ আমেরিকা। চাপ বলয় ও বায়ুপ্রবাহ থেকে এমসিকিউ কোশ্চেন থাকবে একটা আর থাকবে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন একটা, প্রশ্নের মান 5। মেঘ বৃষ্টি থেকে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে একটা, সংক্ষিপ্ত থাকবে একটা আর সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক থাকবে একটা। উত্তর আমেরিকা থেকে অতি সংক্ষিপ্ত থাকবে মোট 5টা, প্রশ্নের মান 1 করে, সংক্ষিপ্ত থাকবে একটা, প্রশ্নের মান 2। আর দক্ষিণ আমেরিকা থেকে এমসিকিউ থাকবে দুটো, অতি সংক্ষিপ্ত থাকবে একটা আর সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক থাকবে একটা। এই রয়েছে টোটাল তোমাদের 25 মার্কের প্রশ্ন কাঠামো। ভালো করে প্রশ্ন কাঠামোটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। স্ক্রিনে কিন্তু তোমরা ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25 আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো তিনটি, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 3 = 3। প্রথম, ক্যাটাবেটিক বায়ু হলো আকস্মিক, স্থানীয়, সাময়িক না নিয়ত বায়ু। উত্তর হবে সাময়িক বায়ু। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম কফি উৎপাদক দেশ হলো কলম্বিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা না চিলি। উত্তর হবে ব্রাজিল। পরের প্রশ্ন, আয়তনে দক্ষিণ আমেরিকা বিশ্বের তৃতীয়, দ্বিতীয়, চতুর্থ না পঞ্চম বৃহত্তম মহাদেশ। উত্তর হবে চতুর্থ বৃহত্তম মহাদেশ। পরের প্রশ্ন, একটি শীতল স্থানীয় বায়ুর উদাহরণ হলো সেলভা, সাভানা, তৈগা না ডাউন্স। উত্তর হবে সেলভা। পরের প্রশ্ন, চির বসন্তের দেশ বলা হয় কুইটো, চিলি, পেরু না প্যাটাগোনিয়াকে। উত্তর হবে কুইটোকে। পরে হচ্ছে 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 2 = 2। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে। উত্তর লিখবে হাইগ্রোমিটার। তাহলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। পরের প্রশ্ন, ড্যাশ পৃথিবীর সর্বোচ্চ হ্রদ। উত্তর লিখবে টিটিকাকা। পরে হচ্ছে সেন্ট লরেন্স নদীর দৈর্ঘ্য ড্যাশ। উত্তর লিখবে প্রায় 1120 কিমি। পরে হচ্ছে বজ্রমেঘ বলা হয় ড্যাশ মেঘকে। উত্তর লিখবে কিউমুলোনিম্বাস। 3-এ দাগে রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, প্রশ্নের মান 1 করে, 1 × 5 = 5। ক স্তম্ভে রয়েছে 1 কলম্বিয়া নদী, 2 গ্র্যান্ড ক্যানিয়ন, 3 পাখির পায়ের মতো বদ্বীপ, সুপিরিয়র হ্রদ, পৃথিবীর রুটির ঝুড়ি। আর খ স্তম্ভে রয়েছে মিসিসিপি, মিসৌরি, সেলকিক পর্বত, কানাডা, পেইরি তৃণভূমি অঞ্চল, কলোরাডো নদী। 1 কলম্বিয়া নদী হবে সেলকিক পর্বত, গ্র্যান্ড ক্যানিয়ন হবে কলোরাডো নদী, পাখির পায়ের মতো বদ্বীপ হবে মিসিসিপি, মিসৌরি, সুপিরিয়র হ্রদ হবে কানাডা, পৃথিবীর রুটির ঝুড়ি হবে পেইরি তৃণভূমি অঞ্চল। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির অনধিক 30টি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 × 2 = 4। প্রথম, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রের 5 থেকে 20 মিমি ব্যাসযুক্ত বৃত্তাকার অঞ্চলকে ঘূর্ণবাতের চক্ষু বলে। ঘূর্ণবাতের চক্ষুর বায়ু গতিহীন ও শান্ত থাকে। এখানকার আকাশ মেঘমুক্ত ও বৃষ্টিহীন থাকে। চক্ষু অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে শান্ত পরিবেশ উলম্ব স্তম্ভ সৃষ্টি করে। টর্নেডোতে ঘূর্ণবাতের চক্ষু স্পষ্ট বোঝা যায়। উল্লেখ্য, ঘূর্ণবাতের চক্ষুতে গভীর নিম্নচাপ বিরাজ করে। শুষ্ক অঞ্চলে শিশির কম পড়ে কেন? বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠে লতা পাতা ঘাসের ওপর জলবিন্দু আকারে জমা হয়, তাকে শিশির বলে। অর্থাৎ শিশির হলো ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ঘনীভবনের ফলে জলকণায় পরিণত হওয়ার একটি বিশেষ রূপ। শুষ্ক বা প্রায় শুষ্ক অঞ্চলের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম। সেখানে শীতল হয়ে ঘনীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের অভাব দেখা দেয়, তাই শুষ্ক অঞ্চলে শিশির কম পড়ে। উদাহরণ, রাজস্থানের জয়সলমীরে শিশির পড়ে না বললেই চলে। পরে হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন কি? কলোরাডো নদী রকি পর্বত থেকে উৎপন্ন হয়ে ক্যালিফোর্নিয়া উপসাগরে পতিত হয়েছে। এই নদীটি তার সুদীর্ঘ গতিপথে মরুভূমির ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। বৃষ্টিপাতের অভাবের জন্য মরুভূমির মৃত্তিকা শিথিল থাকে, সেজন্য নদীগুলির নিম্নক্ষয় বেশি হয়।
নদীর নিম্নক্ষয় বেশি হওয়ার জন্য নদী উপত্যকা খুবই গভীর হয় এবং নদী উপত্যকা ইংরাজি আই অক্ষরের মতো দেখতে হয়। এইরূপ আই আকৃতিবিশিষ্ট সুগভীর নদীখাতকে গিরিখাত বলে। উদাহরণ: কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর গভীরতম গিরিখাত, যার দৈর্ঘ্য হচ্ছে 446 কিমি এবং গভীরতা 1600 মিটারেরও বেশি। হিমপ্রাচীর কি? উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্ব উপকূল সংলগ্ন নিউ ফাউল্যান্ড দ্বীপের পাশ দিয়ে গাঢ় নীল বর্ণের উষ্ণ উপসাগরীয় স্রোত এবং গাঢ় সবুজ বর্ণের শীতল ল্যাব্রাডোর স্রোত পাশাপাশি প্রবাহিত হচ্ছে। এই দুই ভিন্ন বর্ণের সমুদ্র স্রোতের মিলনস্থলে যে সুস্পষ্ট রেখা দেখা যায় তাকে হিমপ্রাচীর বলে। আসলে দুটি সমুদ্র স্রোত ভিন্ন ঘনত্বের কারণে তাদের গতিবেগও ভিন্ন হয়। এই কারণে কম ঘনত্বের স্রোত জোরে ও বেশি ঘনত্বের স্রোত তুলনায় মূলত ধীর গতিতে প্রবাহিত হয়। তাই কেউ কারোর সঙ্গে মিশতে পারে না ও সীমারেখা গড়ে ওঠে। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির অনধিক 50টি শব্দের মধ্যে উত্তর দাও। যে কোনো দুটি প্রতি প্রশ্নের মান 3 করে। 3 গুণ 2 = 6। প্রথম, শৈলক্ষেপ বৃষ্টিপাতের বর্ণনা দাও। শৈল অর্থাৎ পর্বত, উৎক্ষেপ অর্থাৎ ওপরে ওঠা। জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতে বাধা পেয়ে পর্বত গাত্র বেয়ে এটা ওপরে উঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত হয় তাকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে। শর্ত বা পরিবেশ: 1. সমুদ্রের উপকূলবর্তী বা নিকটবর্তী অঞ্চলে পর্বতের অবস্থান। 2. জলীয় বাষ্পপূর্ণ বায়ুর গতিপথে আড়াআড়িভাবে পর্বত বা উচ্চভূমির অবস্থান। প্রক্রিয়া: জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় কোনো উঁচু পর্বত, মালভূমি বা উচ্চভূমি দ্বারা বাধাপ্রাপ্ত হলে তা ওই উচ্চভূমির গা বেয়ে ওপরে উঠে গিয়ে প্রসারিত শীতল ও ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাদ ঢালে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে। আমাদের দেশে মৌসুমি বৃষ্টিপাতও এই ধরনের। প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত ঘটানোর পর কিছু আর্দ্র বায়ুতে লিনতাপ সংযোজিত হলে তা পুনরায় উত্থিত হয়ে বিপরীত দিকে অনুবাদ ঢালে পৌঁছায়। অনুবাদ ঢাল বেয়ে নিচে নামার ফলে এটা উষ্ণ ও শুষ্ক হয়ে পড়ে। বায়ু যত নিচের দিকে পার্বত্য ঢালের উষ্ণতর স্থানে নামতে শুরু করে বায়ুর উষ্ণতা ততই বাড়তে থাকে। ফলে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বায়ু অসম্পৃক্ত হয়ে পড়ে। জলীয় বাষ্প কম থাকার কারণে অনুবাদ ঢালে খুব কম বৃষ্টি হয়, তাই একে বৃষ্টিছায়া অঞ্চল বলে। বৈশিষ্ট্য: 1. বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই বৃষ্টিপাত হয়। 2. বৃষ্টিপাতের পরিমাণ সর্বত্র সমান নয়। 3. বছরের বিভিন্ন সময়ে এই বৃষ্টি হয়। 4. এই বৃষ্টিপাত বেশ কিছুটা সময় ধরে চলে। 5. প্রধানত পার্বত্য বা উচ্চভূমি অধ্যুষিত অঞ্চলে এই বৃষ্টিপাত হয়। উদাহরণ: জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। পরে শরৎকালে পশ্চিমবঙ্গের আকাশে তুমি দেখতে পাও এমন দুটি মেঘের নাম লেখো এবং তাদের বৈশিষ্ট্য লেখো। পশ্চিমবঙ্গের শরৎকালে আকাশে দেখতে পাওয়া যায় এমন দুটি মেঘ হলো কিউমুলাস ও সিরোকিউমুলাস। কিউমুলাস মেঘের বৈশিষ্ট্য: এই মেঘের উলম্ব বিস্তার যথেষ্ট বেশি। 2. এই মেঘের নিম্নাংশের রং কালো এবং উপরিভাগ সাদা রং। এই মেঘের উপরিতল ফুলকপির মতো এবং তলদেশ সমতল। সিরোকিউমুলাস মেঘের বৈশিষ্ট্য: 1. এই মেঘ পেঁজা তুলোর মতো সাদা রঙের। 2. ম্যাকারেল মাছের পিঠের মতো দেখতে হয়। 3. পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে। পরে দক্ষিণ আমেরিকার সাভানা তৃণভূমি সম্পর্কে কী জানো? আমাজন অববাহিকা বা সেলভা বনভূমির উত্তর ও দক্ষিণে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লম্বা লম্বা কর্কশ কাঁটাযুক্ত শক্ত ঘাসের তৃণভূমি সৃষ্টি হয়েছে, তাকে সাভানা তৃণভূমি বলা হয়। এই তৃণভূমিটি ব্রাজিলের উচ্চভূমি, গিয়ানা উচ্চভূমি, ওরিনোকো অববাহিকা এবং প্যারাগুয়ে ও আর্জেন্টিনার উত্তর অংশে দেখা যায়। এখানকার জলবায়ুর প্রকৃতি হল গ্রীষ্মকাল উষ্ণ আর্দ্র এবং শীতকাল শীতল ও শুষ্ক প্রকৃতির। গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 27 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতকালীন গড় উষ্ণতা 23 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 50 থেকে 100 সেমি। এই সাভানা তৃণভূমি ব্রাজিলের উচ্চভূমিতে কম্পোজ, ওরিনোকো ও গিয়ানার উচ্চভূমিতে ল্যানোস এবং আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে গ্রান চাকো নামে পরিচিত। এখানে শিকারীরা প্রচুর জীবজন্তু সহজেই শিকার করে বলে এই তৃণভূমি শিকারীদের স্বর্গ নামে পরিচিত। পরের প্রশ্ন রয়েছে 5 দাগে। নিচের প্রশ্নগুলির অনধিক 80 শব্দের মধ্যে উত্তর দাও। যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রথম, পশ্চিমা বায়ু প্রবাহে শীতকালে বেশি বৃষ্টিপাত হয়, কারণ ব্যাখ্যা করো।
উত্তর গোলার্ধের উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নিয়মিতভাবে প্রবাহিত হয় তাকে বলে পশ্চিমা বায়ু। এই বায়ুটির প্রভাবে মহাদেশগুলির পশ্চিমাংশে শীতকালে বৃষ্টিপাত হয়। এর কারণগুলি হলো: এক, আর্দ্র পশ্চিমা বায়ু। প্রতিটি মহাদেশেরই পশ্চিমে আছে সুবিস্তৃত মহাসাগর। তার এই বায়ুটি পশ্চিম দিক থেকে আসার সময় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প গ্রহণ করে মহাদেশগুলিতে প্রবেশ করে। দুই, জলীয় বাষ্প সমৃদ্ধ পশ্চিমা বায়ু। মহাদেশগুলির পশ্চিম ভাগে জলীয় বাষ্প সমৃদ্ধ পশ্চিমা বায়ু আগে এসে পৌঁছায় বলে সেখানে বেশি বৃষ্টিপাত হয় এবং তারপর ওই বায়ু যতই পূর্ব দিকে যেতে থাকে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় বলে বৃষ্টিপাতের পরিমাণও কমতে থাকে। তিন, শীতল স্থলভাগের প্রভাব। শীতকালে জলভাগ অপেক্ষা স্থলভাগ বেশি শীতল থাকে। এর ফলে আর্দ্র পশ্চিমা বায়ু শীতল স্থলভাগের ওপর এসে দ্রুত ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এছাড়া শীতল মেরুবায়ুর সংস্পর্শে এসেও দ্রুত ঘনীভূত হয় এবং বৃষ্টিপাত ঘটায়। চার, বায়ু চাপ বলয়ের অবস্থান পরিবর্তন। সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সঙ্গে বায়ুচাপ বলয়গুলির সীমানা পরিবর্তন হয় বলে গ্রীষ্মকালে মহাদেশগুলির পশ্চিমভাগে যেসব স্থান শুষ্ক আয়নবায়ুর অন্তর্ভুক্ত হয় সেই স্থানগুলিতেই শীতকালে আর্দ্র পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়, যেমন ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চল। পরের প্রশ্ন, সমুদ্রবায়ু ও স্থলবায়ু সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। সমুদ্র ও স্থলবায়ুর মূল কারণ হলো দিন ও রাতে স্থলভাগ ও জলভাগের মধ্যে উষ্ণতার পার্থক্য। দিনের বেলা স্থলভাগ যত তাড়াতাড়ি তাপ শোষণ করে উত্তপ্ত হতে পারে, জলভাগ পারে না। তাই দিনের বেলা স্থলভাগের ওপর অধিক উষ্ণতার জন্য নিম্নচাপ ও জলভাগ তথা সমুদ্রের ওপর উচ্চচাপ বিরাজ করে, যার ফলে দিনের বেলা বিশেষ করে বিকালবেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে যে বাতাস প্রবাহিত হয় তাকে সমুদ্র বায়ু বলে, কারণ বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেই দিক অনুসারে তার নাম রাখা হয়। অপরদিকে রাতের বেলা স্থলভাগ অতি দ্রুত শীতল হয়ে যায়, কিন্তু সেই তুলনায় জলভাগ শীতল হতে পারে না। তখন জলভাগের উষ্ণতা সামান্য বেশি হওয়ায় সমুদ্রের ওপর নিম্নচাপ ও স্থলভাগের ওপর উচ্চচাপ বিরাজ করে। তাই রাতের বেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বায়ু প্রবাহ লক্ষ্য করা যায়। স্থলভাগ থেকে প্রবাহিত হওয়ায় একে স্থলবায়ু বলে। ভোরের দিকে স্থলবায়ুর গতিবেগ বেশি হয়। পরে হচ্ছে নিয়ত বায়ু প্রবাহের বর্ণনা দাও। দেখে নাও, এক দিয়ে পয়েন্ট করবে আয়ন বায়ু, তারপরে পয়েন্ট করবে শ্রেণীবিভাগ। আমি আর মুখে বলছি না, মুখে বললে আবার একটা ভিডিওটা বড় হয়ে যাবে, তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে কল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু উত্তরে তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। 5 দাগে মোট তোমাদের 3টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। দেখে নাও, পরের পয়েন্ট করবে বৈশিষ্ট্য। মেন পয়েন্ট করবে পশ্চিমা বায়ু। ভালো করে দেখে নাও, আমি একটু বড় করেই লিখে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই পড়ে বুঝে প্রশ্নের উত্তরটা ছোট করে নেবে। তারপরের পয়েন্ট করবে শ্রেণীবিভাগ। পরের পয়েন্ট করবে বৈশিষ্ট্য। দেখে নাও, আমি আস্তে স্ক্রল ডাউন করছি। পরের মেন পয়েন্ট করবে 3 দিয়ে মেরুবায়ু। মেরুবায়ু শ্রেণীবিভাগ করবে, পয়েন্ট করবে শ্রেণীবিভাগ। দেখে নাও, পরের পয়েন্ট করবে বৈশিষ্ট্য। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 8ম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দেখতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেয় যারা এবছর 8ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 8ম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে। তাহলে তোমরা কোশ্চেনটা দেখে নাও।